বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হলেও অবস্থা স্থিতিশীল, রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা। করোনায় একদিনে ৭৮ জনের মৃত্যুর রেকর্ড, ২৯,৩৭৬ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৫,৮১৯, শনাক্তের হার ১৯.৮১। আগামী দুদিনেও বহাল থাকবে চলমান লকডাউন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের নির্দেশনা সহ প্রজ্ঞাপন জারি। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। যাচ্ছি পুরো খবরে। অবশেষে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর স্বীকার করল বিএনপি। সকালে স্বাস্থ্য অধিদপ্তর তা নিশ্চিত করলেও নীরব ছিল দলটি। পরে বিকেলের সংবাদ সম্মেলনে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, করোনা শনাক্ত হলেও খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে ছিলেন খালেদা জিয়া। তবে সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিতের পর থেকেই গুলশানের এই বাসাতেই থাকছেন বিএনপি চেয়ারপারসন। কদিন আগে এখানেই তার সঙ্গে সস্ত্রীক দেখা করতে আসেন এক স্বজন। তাদের একজনের করোনা শনাক্ত হওয়ার পরপরই মেলে খালেদা জিয়ার বাসার ৪ কর্মচারীর আক্রান্তের তথ্য। আর রোববার সকালে খালেদা জিয়ার করোনা শনাক্তের খবর গণমাধ্যমে এলেও তা অস্বীকার করে তার প্রেস উইং। তবে পরে জটিলতার অবসান ঘটায় স্বাস্থ্য মন্ত্রণালয়। উনি আইসিডিডিতে পরীক্ষা করিয়েছেন, কিভাবে পরীক্ষা করিয়েছেন এটা আমি কনফার্ম না, কিন্তু ওনার রিপোর্টটা আমাদের এমআইএস এসেছে, স্বাস্থ্য দপ্তর এমআইএস এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে ওনার রিপোর্টটা কোভিড পজিটিভ। তবে দুপুরে বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা জানিয়েছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এটা ওনার ব্যক্তিগত কর্মকর্তার সাথে আলাপ করে যাবেন। অবশেষে বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে এসে সব জল্পনা কল্পনার অবসান ঘটান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরীক্ষা করা হয়েছে, স্যাম্পল গতকাল আইসিডিডিআরবিতে নিয়ে নেওয়া হয়েছিল, সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গও তার নেই। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে বিশেষ ক্যাবিনের ব্যবস্থা রাখা হয়েছে রাজধানীর অন্তত 3টি বেসরকারি হাসপাতালে। যদি কোনো প্রয়োজন হয় তখন সেই ভাবেই সেই ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আবারও একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। শনিবার এ সংখ্যা ছিল ৭৭। প্রাণহানি দাঁড়ালো ৯,৭৩৯ জন। ৩১ মার্চের পর থেকে দিনে মৃত্যু কখনোই 50-এর নিচে নামেনি। দেশে করোনা সংক্রমণের 400তম দিন রোববার, আর এদিনই হয়েছে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একদিনে মারা গেছেন ৭৮ জন। গত 24 ঘন্টায় 248 ল্যাবে ২৯,৩৭৬ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৫,৮১৯ জন। শনাক্তের হার ১৯.৮১%। এই অবস্থায় যদি যেই লকডাউন চলছে এবং যে সমস্ত বিধিনিষেধ বলা হচ্ছে, এগুলো এত বড় ভয়াবহতা থামানোর জন্য অপ্রতুল। অতএব এটা কঠোরভাবে, আমি বিশ্বাস করি বাংলাদেশে মানুষ আসলে ঘরে থাকার জন্য সবচেয়ে যেই শব্দটি ভালো চেনে সেটা হচ্ছে কারফিউ। নতুন করে ৭৮ মৃত্যুর মধ্যে ৪৮ জনের বয়সী 60-এর বেশি। মৃত্যু হয়েছে 10 বছরের কম বয়সী এক শিশুরও। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ৯,৭৩৯ জনের। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,২১২ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৭৬,৫৯০। স্বাস্থ্যবিধি না মানা ও তদারকির অভাবে এ অবস্থা বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। আমাদের মূল লক্ষ্যই হবে যে এই করোনার উৎপত্তিটা বন্ধ করে দেওয়া, এটার স্প্রেড এবং ট্রান্সমিশনটা বন্ধ করা, এবং এই চেইনটা, যে স্প্রেডিং চেইনটা বন্ধ করা, এটাই হবে মূল উদ্দেশ্য। এদিকে করোনা মোকাবেলায় 14 এপ্রিল থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র শ্বাসকষ্ট আর করোনা উপসর্গ নিয়ে রোগী এবং স্বজনরা ছুটোছুটি করছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। হুন্নে হয়ে খুঁজছেন আইসিইউ। ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভিড় করছেন রাজধানীর কোনো কোনো হাসপাতালে। এদিকে বেসরকারি হাসপাতালেও জায়গা হচ্ছে না সংকটাপন্ন রোগীদের।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে রোববার ভোর থেকেই একের পর এক করোনা রোগী আসতে থাকে কুর্মিটোলা হাসপাতালে। বেশিরভাগই ছুটে এসেছেন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। সবার পাশে একটি করে অক্সিজেন সিলিন্ডার। মুগদা হাসপাতালেও একই চিত্র। একটি শয্যা পেতে করোনা রোগীদের চলছে হাহাকার। মিনারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, প্রয়োজন ছিল আইসিইউর, কিন্তু ফাঁকা না পেয়ে বাধ্য হয়ে তাকে নেওয়া হয় মুগদা হাসপাতালে। আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, চেষ্টা করার পরে কোনো জায়গায় আইসিইউ মিলতেছিল না। তো এখানে আমরা খোঁজ খবর নিয়ে দেখি এখানে আইসিইউ বেড ফাঁকা ছিল, যার কারণে আমরা এখানে নিয়ে আসছি। রেজিনা চৌধুরী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে প্রয়োজন হয় আইসিইউর। একটি শয্যার খোঁজে চলে এসেছেন মুগদা হাসপাতালে। তো উনি কোভিড নিউমোনিয়া, তো আমরা ছিলাম ইউনিভার্সাল মেমোরিয়ালে, কিন্তু ওখানে রেড জোনে খালি নাই, তো গ্রিন জোনে তো রাখবে না, তো আমি এখানে নিয়ে আসছি। তো এখানে যদি বেড খালি থাকে তাহলে আমি রাখতে পারবো আর কি, না হলে জানি না, ওনার অক্সিজেন সাপোর্টটা একটু বেশি দরকার। রাজধানীর সব সরকারি হাসপাতালে যখন এই চিত্র, তখন বেসরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য কোনো শয্যা খালি নেই। আমাদের এভারকেয়ার হসপিটালেও তীব্র বেডের সংকট দেখা দিচ্ছে। আমাদের আইসিইউ বেডের রোগীর সংখ্যা সংকুলন হচ্ছে না, জেনারেল বেডের রোগী আমরা রাখতে পারতেছি না। প্রতিদিন রোগী ফেরত যাচ্ছে এবং প্রতিদিন 10-15 জন রোগী আমাদের ওয়েটিং লিস্টে থাকতেছে। চাপ মানে কি, আমার সারাদিন কাজ হলো বসে বসে লোককে সরি বলা, আর কি বলবো। সবাই ফোন করে একটা আইসিইউ বেড দেন, একটা আইসিইউ বেড দাও, একটা আইসিইউ বেড দে, মানে বিভিন্ন রকম লোকজন। আমার পক্ষে আসলে এখন আপনি চানও এখন আইসিইউ বেড দিতে হবে না। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে হাসপাতালে শয্যা বাড়িয়ে লাভ হবে না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হাসপাতালে করোনার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ রোগীর চিকিৎসা। জটিল রোগীরা সেবা পাচ্ছেন সবচেয়ে কম। সরকারি হাসপাতালে কমেছে সার্জারির সংখ্যাও। আউটডোরেও আছে চিকিৎসক স্বল্পতা। নন কোভিড রোগী, যেমন ধরেন ক্যান্সারের রোগী, স্ট্রোকের রোগী, কিডনির রোগী, তাদের চিকিৎসা ব্যাহত হচ্ছে, তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারছি না। খোদ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনার কারণে অন্য রোগীদের চিকিৎসা দেয়া যাচ্ছে না ঠিক মতো। এই বক্তব্যের সত্যতা মিলল রাজধানীর হাসপাতাল ঘুরে। শনিবার সোহরাওয়ার্দী হাসপাতালে দেখা গেল জটিল রোগী ভর্তি হতে পারছেন না, আবার বেড না থাকায় ছেড়ে দেওয়া হচ্ছে অনেককে। আমাদের এই রুগী আসছে সিলেট থেকে, সিলেটে থাকেন, তো বললো যে না এখন করোনার মধ্যে দেওয়া যাবে না, এই জায়গায় পাঠায় ওই জায়গায় পাঠায়, বলে সিট খালি নেই। পরে আমাদের আবার পাঠাই দিচ্ছে, আবার আমরা বাসায় যেতে দেখছি। এই দূরের থেকে, কত দূর থেকে আসি, বিদ্রোহ থেকে পাঠাই দিচ্ছে আমাদের সোহরাওয়ার্দী আসছি, পরে ডাক্তার দেখে না, কোনো রকম দেখে না। করোনা ইউনিটে অতিরিক্ত চিকিৎসক দিতে হওয়ায় দুর্ভোগ বেড়েছে হাসপাতালের আউটডোরে। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন অনেকে। ডাক্তার আসবে 11টা বাজে, আমি এখন অনেক দিকে খারাপ রয়েছি, মাগির ওরা ঝাড়ি দিতেছে কইতাছে এখন ডাক্তার আসবে না। রোগীর স্বার্থেই আমরা যে রুটিন কেস যেগুলি নন কোভিড, সেটা কিন্তু আমরা অলরেডি সীমিত করে দিয়েছি এবং ইমার্জেন্সি যেটা সেটা চালু আছে। এই সময় হাসপাতালটা একটা সোর্স অফ ইনফেকশন, এখানে বিশেষ প্রয়োজন না হলে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নেওয়াটাই ভালো। বড় হাসপাতালগুলোতে জরুরি সেবা চালু থাকলেও আশঙ্কাজনকভাবে কমেছে সার্জারি। তবে গুরুতরদের ক্ষেত্রে আছে ব্যতিক্রম। আমাদের মেডিসিনে 800 জায়গায় 1500-2000 রোগী থাকতো, সেটা তো আমরা কোভিডে শিফট করে ফেলেছি, ট্রান্সফর্ম করে ফেলেছি। তো এই মেডিসিন কেসগুলি সরকারি নির্দেশনা মোতাবেক অন্য হাসপাতালে যাওয়ার কথা, যার স্পেশালাইজড সুবিধা দরকার তিনি স্পেশালাইজড হাসপাতালে যাবেন। আগে প্রতিদিন আমার মেজর অপারেশন প্রতিদিন 25 থেকে 30টা পর্যন্ত হতো, এখন সেটা কমে এসে 15টা-16টা এরকম চলে আসছে। প্রত্যেকেই হলো মোটামুটি জরুরি ট্রিটমেন্ট দরকার, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, তাদেরকে আমরা ভর্তি করছি। এছাড়া লকডাউনের কারণে হাসপাতালে সাধারণ রোগীর উপস্থিতিও কমেছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোম ও মঙ্গলবার চলমান লকডাউন বহাল থাকবে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 14 এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউনের কথা আবারও জানিয়ে তিনি বলেন, সোম ও মঙ্গলবার সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক সিট ফাঁকা রেখে বাস চলবে আগের মতোই। এ সময় বিআরটিসি সহ পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে সরকারি নির্দেশনা মেনে গাড়ি চালানোর নির্দেশও দেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ নাকি নিজস্ব ইতিহাস তৈরি করছে বা চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত।
এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি কর্পোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত 5 এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন বহাল থাকছে আগামী 2 দিনও। 14 এপ্রিল ভোর 6টা পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। ওই দিন থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর এবং সর্বাত্মক লকডাউন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রোববার শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 11টা থেকে প্রায় 1 ঘন্টা মরদেহ রাখা হয় ছায়ানট ভবনে। এরপর বাদ জোহর জানাজা শেষে কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মিতা হককে। অশ্রুসিক্ত নয়ন আর আবেগাপ্লুত কণ্ঠে গানে গানে শেষ বিদায় জানানো হয় 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে। রোববার সকাল 10:30টার দিকে ছায়ানটে নিয়ে আসা হয় কফিনবন্দি মিতা হককে। এরপর বেলা 11টায় শুরু হয় শ্রদ্ধা নিবেদন। শেষ বিদায় জানাতে ছুটে আসেন তার দীর্ঘদিনের সঙ্গীতাঙ্গনের সহশিল্পী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। যারা মিতাকে খুব কাজে থেকে দেখেছেন তারা বুঝবেন রবীন্দ্র চর্চা শুধু নয়, রবীন্দ্র দর্শন, রবীন্দ্র চিন্তা, তার সমস্ত আত্মা জুড়ে ছিল। এই করোনা যে কত মানুষকে নিয়ে যাবে আর যে কত এরকম আমাদের অভাব ঘটবে, যেখানেই থাকুক ও শান্তিতে থাকুক, আত্মা শান্তি পাক। অসাধারণ একজন মানুষ ছিল মিতা। সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের মানুষ বলতে, রাবীন্দ্রিক মানুষ বলতে যা বোঝায় তাই ছিল মিতা। শুধু শিল্পী নন, মিতা হক ছিলেন শিক্ষকও। আমার রবীন্দ্রনাথকে চেনানো তো মিতা হকের দ্বারা। আমি তো কিচ্ছু চিনতাম না, কিচ্ছু বুঝতাম না। এরকম শিক্ষক, এরকম শিল্পী বাংলাদেশে আর জন্মাবে কিনা সন্দেহ। পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন যাবৎ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সপ্তাহ 3 আগে করোনা আক্রান্ত হন মিতা হক। কোভিড মুক্ত হয়ে বাসায়ও চলে গিয়েছিলেন, তো গতকালকে হঠাৎ করে ওনার স্ট্রোক হয় এবং হাসপাতালে আনার পরে জানা যায় যে স্ট্রোকের সঙ্গে ওনার হার্ট অ্যাটাকও হয়েছিল, আর ওনার রক্তেও একটা সংক্রমণ দেখা গেছে। নানান দেশে নানান ভাষা। এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় 200টি রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। তার এককভাবে মুক্তি পাওয়া মোট 24টি অ্যালবাম রয়েছে। মঞ্চ ও টেলিভিশনের শক্তিমান অভিনেতা প্রয়াত খালেদ খান ছিলেন তার স্বামী। একমাত্র মেয়ে জয়িতাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনা ভাইরাস নিয়ে গবেষণা শুরু করলেও অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। কয়েক দফা টাকা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দিলেও কোনো কাজ হয়নি। কমিশন বলছে অর্থ দেওয়ার জন্য চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে গত বছরের এপ্রিল মাসে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ শুরু হয়। সেই সঙ্গে ভাইরাস নিয়ে গবেষণার কাজও শুরু করে তারা, কিন্তু কিছুদিন পরেই টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যায়। এরপর টাকা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দেয় তারা, কিন্তু সেই টাকা এখনও পায়নি। সেই সঙ্গে করোনা শনাক্তের কাজও গত 1 বছর ধরে এখানকার গবেষকরা করছেন কোনো অর্থ ছাড়াই। করোনা পরিস্থিতিতে গবেষণা কাজ আমরা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু পারা যাচ্ছিল না, কারণ দূরত্ব বজায় রেখে, তারপরে নিরাপদ দূরত্ব, তারপরে মানে পয়সা নাই, এটা একটা বিষয়। পয়সা আমরা সব জায়গায় চাই, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনে চাই। এরকম কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ই করোনা নিয়ে গবেষণার প্রস্তাব জমা দিয়েছে মঞ্জুরি কমিশনে, কিন্তু টাকার অভাবে কেউই কাজ শুরু করতে পারছে না। গবেষকরা বলছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ এখনও গড়ে ওঠেনি। কারণ আমরা এদিকে ফোকাসই করি না, আমরা এগুলোকে মূল্যায়নই করতে শিখি। প্রতিষ্ঠান যদি মূল্যায়ন করতে না শেখে, রাষ্ট্র যদি মূল্যায়ন করতে না শেখে, ফ্যাসিলিটি যদি ডেভেলপ করতে না দেয়, তাহলে ব্যক্তির সদিচ্ছা থাকলেও এখানে কোনো কিছু করা সম্ভব না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে কিছু গবেষণার কাজ চলছে। গবেষণার কাজ পুরোদমে করার জন্য টাকা ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদা পেয়েছি, এই চাহিদা আমরা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে এই বিষয়ে বিশেষ বরাদ্দ পাওয়া মাত্রই আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেব। এখানকার গবেষকরা যখন দেশের বাইরে যাচ্ছেন তখন নানা বিষয়ে সুনামের সঙ্গে কাজ করছেন, অথচ ইচ্ছা থাকার পরও দেশে গবেষণার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব গবেষকদের সঙ্গে নিয়ে কাজ করা জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর সময়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন টেন্ডারে দুর্নীতি হচ্ছে কিনা তা নজরে রাখছে দুদক। এজন্য সংস্থাটির গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও। গত বছর মার্চে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর ঘোষণা হয় সাধারণ ছুটি। বেশ কয়েকটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত করা হয়। কেনা হয় শত কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পরবর্তীতে এসব কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। মাস্ক বা পিপি থেকে শুরু করে করোনা টেস্ট সবকিছুতেই পাওয়া যায় দুর্নীতির অভিযোগ। নানান দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয় রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ, জেকেজি গ্রুপের কথিত চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সহ অনেকে। অনিয়মের অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন স্বাস্থ্য অধিদপ্তরের তখনকার ডিজি আবুল কালাম আজাদ। এবছর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসা নিশ্চিত করতে এরই মধ্যে কেনা হচ্ছে আইসোলেশন বেড, অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ সরঞ্জাম। এসব কেনাকাটায় অনিয়ম দুর্নীতি হলে দুদক ব্যবস্থা নেবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। করোনাকালীন সময় যেন দেশের দুর্নীতি করে দেশের সাধারণ লোকজনকে যেন বঞ্চিত না করা হয় সেদিকে দৃষ্টিপাত রাখা হবে। স্বাস্থ্য খাতের চলমান কেনাকাটায় দুর্নীতির বিষয়ে দুদকের গোয়েন্দারা নজরদারি চালাচ্ছে বলেও জানান চেয়ারম্যান। আমাদের যে গোয়েন্দা ইউনিট আছে তার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা অবজার্ভ করব। এছাড়া এর আগে যারা করোনাকালে দুর্নীতি করেছেন আদালতের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতেও বদ্ধপরিকর দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে অভিযুক্ত 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এবং তার 2 সহযোগী রুমেন হক, খলিলুর রহমান এবং 2 পুলিশ সদস্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। আটক মাসুদ রানাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যের কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের ডিবি রোডে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ। গতকাল গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ঋণের টাকা পরিশোধ না করায় হাসানকে হত্যা করেছে মাসুদ। আদালত এখানে তার 7 দিনের আয়ু 7 দিনের রিমান্ড চেয়েছিল, তার মধ্যে 4 দিন রিমান্ড মঞ্জুর করছে। পরবর্তীতে রিমান্ড শেষে আবার আসতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কোন আদালতে শুনানি হয়েছে? এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, এসিজিএম এর আদালতে। মামুনুল হকের রিসোর্ট কাণ্ডে হেফাজতের কোনো বক্তব্য নেই, বিষয়টি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের জরুরি সভা শেষে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হকের বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সভায় কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়নি। বলেন, কাউকে অব্যাহতি দেওয়ার বিষয়েও সভায় কোনো কথা ওঠেনি। হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে প্রাণ ঝরানোর পরও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন ওই হেফাজত নেতা। হয়রানি গ্রেপ্তার বন্ধ না হলে উদ্ভূত পরিস্থিতির দায় হেফাজত নেবে না বলে হুঁশিয়ারি দেন বাবুনগরী। লকডাউনে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা হবে না বলেও মন্তব্য করেন হেফাজত আমির। আজকে কোনো ব্যক্তির বিষয়ে কোনো আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা উঠে নাই, কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয় নাই।
হরতালের নামে হেফাজতের সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত ৬৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ৪২,০০০ মানুষকে। গ্রেপ্তার হয়েছেন ১৪২ জন। নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবার সোনারগাঁও থানায় শনিবার একটি মামলা করেছে। এ নিয়ে হেফাজতের সহিংসতার ২টি ঘটনায় ১৭টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৫,৮৪০ জনকে। এর মধ্যে মামুনুল হক সহ ৬০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার ৫৯ জন। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান এবং গজারিয়ায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা করে। এতে আসামি করা হয়েছে ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৮২৯ জনকে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮৮ জনের নামসহ অজ্ঞাতনামা আসামি ৩৫,০০০-এর বেশি। গ্রেপ্তার হয়েছে ৮৩ জন। হেফাজতের সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি। গত ২৬ মার্চ হেফাজতের বিক্ষোভ মিছিল থেকে ৪-৫০০ মাদ্রাসা ছাত্র এবং দুষ্কৃতকারী জেলা পরিষদ কার্যালয়ে ডাকবাংলোতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বাংলোতে অবস্থানরত ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দারোয়ান কাম কেয়ারটেকার প্রাণে রক্ষা পান। তবে বাংলোর উন্নয়ন কাজে নিয়োজিত এক শ্রমিক গুরুতর আহত হন। জেলা পরিষদ চেয়ারম্যান আরও জানান, ক্ষতিগ্রস্ত কার্যালয় এবং ডাকবাংলো মেরামতে এই মুহূর্তে অন্তত ২,৮,২০,০০০ টাকা প্রয়োজন। আর মোট ক্ষতি হয়েছে আনুমানিক ৫ কোটি টাকার বেশি। রাষ্ট্রের সম্পদ নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ক্যাসিনো কেলেঙ্কারিতে অভিযুক্ত ২ ভাই এনু রূপনের আরও ২ মামলা এবং রাজীবের একমাত্র মামলার অভিযোগপত্র এ মাসেই। তবে সম্রাট ও খালেদের চার্জশিটের জন্য অপেক্ষা করতে হবে বিদেশ থেকে তথ্য আসার উপর। এই ৫ জন ২৫০ কোটি টাকা পাচার করেছে বলেও তথ্য পেয়েছে সিআইডি। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার ইয়ংম্যানস সহ ৬টি ক্লাবে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর কয়েক মাসের টানা অভিযানে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সে সময়ের যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, জিকে শামীম সহ ৯ জনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর গুলশান, মতিঝিল সহ ৮ থানায় অর্থ পাচার আইনে তাদের বিরুদ্ধে হয় ১৩টি মামলা। এ পর্যন্ত ৮ মামলার অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। সম্রাটের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে গত সেপ্টেম্বরে রমনা থানায় মামলা করে সিআইডি। এতে বলা হয়েছে, সম্রাটের সহযোগী আরমান ক্যাসিনো থেকে উপার্জিত টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। অক্টোবরে এই ২ দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সম্রাটের লেনদেনের তথ্য চাইলেও এখনো জবাব আসেনি। খালেদের বিরুদ্ধেও মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ৮.৫ কোটি টাকা পাচারের তথ্যে মামলা হয় মতিঝিল থানায়। এই ৩ দেশের কেন্দ্রীয় ব্যাংকে তার লেনদেনের তথ্য ৮ মাসেও পাওয়া যায়নি। সম্রাটের বিরুদ্ধে একটা মামলা এবং যে খালেদ মাহমুদের যে মামলা, এই মামলাগুলো বাইরে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমরা এমএলএ পাঠিয়েছি। ডিপেন্ড করবে সেখান থেকে এমএলএর মাধ্যমে স্টেটমেন্টগুলো আসার জন্য, ওটা পেলে আমরা ডিসপোজ করতে পারি। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। গত বছরের ফেব্রুয়ারিতে মামলা হলেও শেষ হয়নি তদন্ত। তবে তার বিরুদ্ধেও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে। ক্যাসিনো কাণ্ডের আলোচিত চরিত্র পুরান ঢাকার ২ ভাই এনু রূপনের মানি লন্ডারিং এর ৬ মামলার ২টির তদন্ত চলছে। গত বছরের ফেব্রুয়ারিতে তাদের লালমোহন শাহ স্ট্রিটের বাসায় ২৬.৫ কোটি টাকা পায় র্যাব। সিআইডি বলছে, ক্যাসিনো অভিযান চলার সময় এনু রূপনের অন্য ৩ ভাই এ টাকা লুকিয়ে রেখেছিলেন। অন্য মামলায় তাদের ১২১টি ফ্ল্যাট, ২৫ কাঠা জমি ও ৫টি গাড়ির খোঁজ পেয়েছে সিআইডি। বোঝা যাচ্ছে যে কিছু লোক জড়িত আছে, কিন্তু পর্যাপ্ত এভিডেন্স আমি জোগাড় করতে পারছি না।
তখনই তাদেরকে আমি আইনের আওতায় নিয়ে আসতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা থাকে। এসব মামলা তদন্ত দ্রুত শেষ করে প্রয়োজনে ক্যাসিনো কেলেঙ্কারির প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে আরও কিছু মামলা হতে পারে বলে জানিয়েছে সিআইডি। এপ্রিল মাসের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর, জানাচ্ছি শিরোনামগুলো। শ্রীলঙ্কায় জিততে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের, দল হিসেবে খেলে ঘাটতি পূরণের তাগিদ মুমিনুলের। মালদ্বীপ নয়, নেপালকেই নিরপেক্ষ ভেন্যু হিসেবে চায় আবাহনী, এএফসির সবুজ সংকেতের জন্য অপেক্ষা। শ্রীলঙ্কায় সাফল্য পেতে ব্যাটসম্যানদের নিতে হবে মূল দায়িত্ব, এর পাশে ভূমিকা রাখতে হবে পেসারদের। টেস্ট অধিনায়ক মুমিনুলের বিশ্বাস এবার দল হয়ে খেলতে পারবে বাংলাদেশ, অভাব পূরণ করা সম্ভব হবে সাকিব এবং মুস্তাফিজের। কাল দুপুর 12:30টায় 2 টেস্ট খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে দল। একজন অধিনায়ক তখনই সফল হন যখন তার দল একটা ইউনিট হয়ে খেলতে পারে। অধিনায়কত্ব পাওয়ার পর মুমিনুল সেই অভাবটা যেন সবচেয়ে বেশি অনুভব করেছেন। 6 টেস্টে কখনোই পুরো শক্তির দল পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে এবারও পাচ্ছেন না সাকিব আর মুস্তাফিজকে, তারপরও আশা ছাড়ছেন না সাদা পোশাকের কান্ডারি। আমার কাছে মনে হয় না যে সাকিব ভাই, মুস্তাফিজ অথবা একাদশ না থাকলে যে টিম রেজাল্ট হবে না। আল্লাহ দেখেন যে প্লেয়ার তো ওনারা আছে, কিন্তু অন্যান্য প্লেয়ার অন্যান্য যারা আছে ওনারা তো আর 10-12টা হাত না, অন্যান্য প্লেয়ার যারা আছে সবারই 10-12টা হাত। তো আমার কাছে মনে হয় যে এটা কোনো প্রভাব পড়ে। তো আমরা হয়তো আপনার টিম ওয়াইজ খেলতে পারতেছি না, এই কারণে রেজাল্টটা হয় না। কে থাকলো না সেই প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে দলের জয়। সাফল্য না এলে পড়তে হয় চরম সমালোচনায়। সেই অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছে, মানিয়েও নিয়েছেন এরই মধ্যে। খাদের কিনারায় থাকা দলের জন্য এবারের লঙ্কা সফর রীতিমতো অ্যাসিড টেস্ট। করোনার কারণে সিচুয়েশন আপনি হয়তো খুব বেশি আপনার ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন না, কিন্তু সিচুয়েশনে যেরকম প্রিপারেশন দরকার ওইভাবে আমরা আমার কাছে মনে হয় যে আমরা নিতে পারছি। বিশেষ করে যারা টেস্ট খেলে, ওয়ানডে যারা খেলে তাদের জন্য তো ডিফিকাল্ট, কারণ তারা খেলে আসছে। যারা টেস্ট খেলে তারা 2টা 4 ম্যাচ খেলছে, তারপরে এর মধ্যে লাল বলে প্র্যাকটিস করছে। তো যারা রেগুলার খেলে তাদের জন্য মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছে আমার কাছে মনে হয়। গেল 9 টেস্টে মাত্র 1 জয়, যার মধ্যে ইনিংস আর 5টা। পরিসংখ্যান বদলানোর দায়িত্ব ব্যাটসম্যানদেরই বেশি। দেশ ছাড়ার আগে পুরো দলের একমাত্র অনুশীলনে ব্যাটসম্যানদের ব্যস্ততায় বেশি ছিল। আমি তো দেশে খেলবো না, আমি বিদেশে খেলবো। বিদেশের উইকেট, তারপর আপনার সব কিছু বুঝে, ওদের কন্ডিশন বুঝে, তারপর আপনার স্ট্রেংথ বুঝে, তখন হয়তো ওই ম্যাচের আগের দিন হয়তো ডিসিশন নেওয়া হবে যে এখন বলাটা 11 এখন বলাটা খুবই ডিফিকাল্ট। লঙ্কায় পৌঁছে 3 দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর দেয়া হবে 2 টেস্টের দল। কন্ডিশন দেখে চাহিদা মতোই দল চান মুমিনুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সিরিজে ভরাডুবির পেছনে বড় কারণ ফিল্ডিংয়ে ব্যর্থতা। লঙ্কা মিশনে সেই ঘাটতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের। শ্রীলঙ্কা যাবার আগে শেষ মুহূর্তে তাই বাড়তি মনোযোগ ফিল্ডিং সেশনে। পাশাপাশি সাকিবের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব তামিম, মুমিনুল, মিরাজদের কাঁধে। ধুলিমলিন এক দূষিত শহরের নাগরিক তারা। ক্রাইস্টচার্চের স্বচ্ছ নির্মল আকাশের মতো এমন কিছু দেখে ঠিক অভ্যস্ত নন নাসুম, মুশফিকরা। ক্যাচ মিসের পেছনে কারণ হিসেবে সেই আকাশকে দেখিয়ে আলোচিত সমালোচিত স্পিনার নাসুম আহমেদ। কেউ কেউ খুঁজে পাচ্ছেন পিচ্ছিল হাতের কারসাজি। সব মিলিয়ে মূল কারণটা থেকে যাচ্ছে নেপথ্যে। স্বচ্ছ আকাশ কিংবা পিচ্ছিল হাত নয়, গড়বড়টা মনস্তাত্ত্বিক কারণে। স্কিল ফিটনেসে উন্নতি এলেও মনোযোগটা যেন নেই শতভাগ। সেই করিডোর দিয়ে হরহামেশা বের হয়ে যাচ্ছে ক্যাচ। লঙ্কা মিশনে কাজটা আরও কঠিন। লঙ্গার ভার্সনে কাজে লাগাতে হবে হাতে গোনা সব সুযোগ। শ্রীলঙ্কার সবশেষ টেস্ট মিশনে সমানে সমান লড়েছে বাংলাদেশ। পিসারা ওভালে সবেধন নীলমণি জয়ে বড় অবদান সাকিবের। তার পাশাপাশি ওপেনার সৌম্যকে মিস করবে দল। 4 বছর আগের সেই সিরিজে টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য নেই এবার দলে। সাকিব সৌম্য শূন্যতা পূরণে বাড়তি দায়িত্ব নিতে হবে তামিম, মুমিনুলকে। সাকিব ছাড়া কত অসহায় টাইগার বোলিং অ্যাটাক টের পাওয়া গেছে উইন্ডিজ সিরিজে। বড় ধাক্কা মুস্তাফিজ তার আইপিএল সঙ্গী হওয়ায়। ভাঙ্গাচোরা বোলিং অ্যাটাকে আপাতত নির্ভরতা তাইজুল মিরাজ জুটি। পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজের মোমেন্টাম ধরে রাখার চ্যালেঞ্জ তাসকিন আহমেদের। জহিরুল ইসলাম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী ইমার্জিং দল। স্বাগতিকদের 236 রানের জবাবে 126 রানেই আটকে যায় সফরকারীরা। প্রথম 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। চতুর্থ ম্যাচ নির্ভর ছিল নিগার সুলতানার দল, কিন্তু এদিনই সবচেয়ে সহজে এসেছে জয়, আর সেখানে মূল অবদান অধিনায়কের। তার অপরাজিত 101 রানে ইনিংসের আগে ব্যাট করে 236 রানের পুঁজি গড়ে টাইগ্রেস দল। এছাড়া সুবর্ণা 45 আর মুর্শিদার ব্যাটে আসে 41 রান। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা ইমার্জিং দল। শেষ পর্যন্ত 9 উইকেটে 126 রানেই আটকে যায় তারা, আর 110 রানের সহজ জয় তুলে সিরিজ 4-0 ব্যবধানে গড়ে বাংলাদেশ। ফাহিমার শিকার 4 উইকেট। মালদ্বীপের ইগলস ক্লাবের বিপক্ষে নেপালকেই নিরপেক্ষ ভেন্যু হিসেবে পেতে আবেদন করেছে আবাহনী। দেশে লকডাউনের কারণে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের খেলা 14 এপ্রিল থেকে পিছিয়ে হবে 21 এপ্রিল। আপাতত মৌখিকভাবে নেপালের সাথে কথাবার্তা চূড়ান্ত হলেও অপেক্ষা এএফসির সবুজ সংকেতের। পূর্ব নির্ধারিত সূচিতে যখন নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত আবাহনী, তখন করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পুরো দেশ। প্রথম দফা লকডাউনের পর 14 এপ্রিল ম্যাচের দিন থেকে কঠোর লকডাউনের নির্দেশনা সরকারের। বিষয়টি এফসির নজরে আসায় 1 সপ্তাহ পিছিয়ে 21 এপ্রিল ম্যাচ আয়োজনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। তবে ম্যাচ ভেন্যু নিয়ে তখনও আসেনি কোনো সিদ্ধান্ত। হোম টিম হিসেবে ভেন্যু নির্বাচনের জন্য 11 এপ্রিল পর্যন্ত আবাহনীকে সময় বেঁধে দেয় এএফসি। সেই সুযোগে নেপালের সঙ্গে কথাবার্তা সেরেছে আকাশী নীলরা। বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো নিউট্রাল ভেন্যুতে যদি আমরা ম্যাচটা আয়োজন করতে পারি, সেজন্য আমাদেরকে অপশন দিয়েছে। চেষ্টা চলছে নেপালের সাথে আমাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে বা ম্যাচ আয়োজন সম্পর্কিত বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। তারা মৌখিকভাবে অনেকটা সম্মতিও দিয়েছে। আশা করছি যে এটা কনফার্ম হয়ে যাবে। ঘরোয়া মৌসুমের প্রথম লেগের পর থেকেই এএফসি কাপের প্রস্তুতিতে মনোযোগ আবাহনীর। মধ্যবর্তী দলবদলে ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো রদ্রিগেজকে ছেড়ে আবারও সানডে চিজোবার ওপর আস্থা ম্যানেজমেন্টের। দেশে যখন করোনায় খেলা বন্ধ, তখন এএফসি কাপ দিয়ে সমর্থকদের আনন্দের উপলক্ষ আনতে চান কোচ মারিও লেমোস। আমরা 14 এপ্রিলের জন্য তৈরি হচ্ছিলাম। ভালো খবর, খেলাটা পিছিয়েছে, তবে বন্ধ হয়ে যায়নি। আরো কিছুদিন সময় পাবো। দেশে বা বিদেশে যেখানেই হোক আমরা জয়ের জন্যই খেলবো। কন্ডিশন নিয়ে মোটেও ভাবছি না। টুটুল হোসেন বাদশা ছাড়া আকাশী নীল স্কোয়াডে নেই কোনো ইনজুরির সমস্যা। এএফসির সবুজ সংকেত পাওয়া মাত্রই দ্রুত ম্যাচ ভেন্যুতে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। বছরের এ সময় দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া পরিণত হয় ইউরোপের কমলা বাগানে। উদ্বৃত্ত উৎপাদন পৌঁছে যাতে পরিবেশের ক্ষতি না হয়, সেজন্য সেভিয়াতে কমলা থেকে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। পানি ও পরিবেশের দূষণ রোধ করতেই মূলত এই উদ্যোগ। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। আর একদিন পরেই শেষ হচ্ছে বইমেলা। অন্যান্য বারের তুলনায় বিক্রি কম হলেও নতুন লেখক এবং তারকাদের বইয়ে আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। তবে করোনা পরিস্থিতি না থাকলে বিক্রি আরও বাড়ত বলে মত তরুণ লেখকদের। 2-1 দিনের কথা বাদ দিলে এবার 21-এর বইমেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম খুব একটা হয়নি। অন্যান্য বছর শেষ দিকে ভিড় দেখা গেলেও এবার ব্যতিক্রম। বইয়ের বেচাকেনা তেমন না হলেও এ পর্যন্ত যা বিক্রি হয়েছে তাতে নতুন লেখকদের প্রতি আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। তারকাদের বইয়ের বিক্রিও মন্দ হয়নি।
নতুন লেখকদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রির সংখ্যা হচ্ছে সাদাত হোসাইন আর মরিয়মের বই। সামাজিক দূরত্ব, মানুষের সাথে করে সম্পর্কটা টিকে রাখবো, এই জিনিসগুলো তার বইয়ের মধ্যে পাওয়া যায়। মগরাস রবিন জামান খানের, তারপর মহাপ্রলয়ের প্রান্তর জিমি তানহাবের, আর হচ্ছে যাবজ্জীবন ইসমতারা প্রিয়ার, এই 3টা বই ভালো যাচ্ছে আর কি। তবে করোনা পরিস্থিতি না থাকলে বইয়ের বিক্রি আরও বাড়ত বলে মত তরুণ লেখকদের। আশানুরূপ বিক্রিটা হয়নি এবং আমার ধারণা বেশিরভাগ প্রকাশক তাদের যে ইনভেস্টমেন্ট এটা তুলতে পারবে না, বইগুলি থেকে যাবে। আমি চেষ্টা করি যে তরুণ প্রজন্মের কথা বলার জন্য, তরুণ প্রজন্ম আসলে কী ধরনের গল্পগুলো চাই। ক্রেতা দর্শনার্থী কম হলেও মেলা আয়োজনের উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করছে বাংলা একাডেমি। এত প্রতিকূলতা সত্ত্বেও যতটুকু বই বিক্রি হয়েছে, যা বই বিক্রি হয়েছে এই পরিবেশে, এই পরিস্থিতিতে, সেটা ওই অর্থে সন্তোষজনক। 25তম দিনে মেলায় নতুন বই এসেছে 47টি। এ পর্যন্ত মেলায় মোট বই প্রকাশিত হয়েছে 2576টি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আর্মি চিফস কনক্লেভ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে জাতিসংঘের ফোর্স কমান্ডার এবং বিভিন্ন দেশের সেনা প্রধানগণ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় রাখতেই বহুজাতিক সামরিক অনুশীলন শান্তির অগ্রসেনা এর অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আলোচনার মূল বিষয় ছিল ফিউচার ট্রেন্ড অফ গ্লোবাল কনফ্লিক্ট রোল অফ UN পেসকিপার্স। আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান, ডেপুটি চিফ অপারেশন ভুটান সেনাপ্রধান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও মধ্য আফ্রিকার ফোর্স কমান্ডারগণ। সেমিনারে উপস্থিত ছিলেন বিমস্টেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ, সিনিয়র মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। আসন্ন লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে কারখানা চালু রাখতে চান বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে শিল্প নেতারা বলেন, উৎপাদন বন্ধ হলে ঈদে বেতন ভাতা দিতে অসহায় হয়ে পড়বেন মালিকরা। তাদের আশঙ্কা, পোশাক খাত লকডাউনের আওতায় থাকলে বহুমুখী সংকট সৃষ্টি হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এবার জরুরি সেবা ছাড়া সব অফিস আদালত, কারখানা বন্ধ থাকবে। কারখানা বন্ধ করে দেওয়ার খবরে উদ্বিগ্ন বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। উৎপাদন চালু রাখার দাবিতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন করে BGMEA, BKMEA, BTMA সহ শীর্ষ সংগঠনগুলো। নেতাদের দাবি, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় বস্ত্র ও পোশাক খাতের কারখানা কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ অনেক কম। তবে কারখানা বন্ধ হলে অনেক শ্রমিক গ্রামে ফিরে যাবে, এতে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলেও আশঙ্কা উদ্যোক্তাদের। সেইভাবেই এই ডিসিশনটা হবে, যেটা আমাদের জীবন জীবিকার সমন্বয় ঘটানো হবে এবং আমাদের দেশের কথা চিন্তা করে সরকার ডিসিশন নেবে। মালিকরা বলছেন, করোনার কারণে ক্রয়াদেশ কমে যাওয়া, স্থগিত হওয়া, পোশাকের দাম না পাওয়া সহ বহুমুখী চাপে শিল্প কারখানা বন্ধ হলে এসব সমস্যা প্রকট হবে, অনিশ্চিত হবে শ্রমিকদের ভবিষ্যৎ। দুটো বিগেস্ট মুসলিম ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালে আমাদের শুধু 2 মাস কাজ করব, বেতন এবং তাদের বোনাস ভাতা অন্যান্য জিনিসগুলো পেমেন্ট করতে হবে। যদি আমরা কাজই না করতে পারি তাহলে শিল্পের উদ্যোক্তারা কিন্তু অত্যন্ত অসহায় পড়ে যাবে। শিল্প মালিকদের আশঙ্কা, কারখানা বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে সাপ্লাই চেইনে, বন্দরে কন্টেইনার জট সহ অনেক জটিলতা তৈরি হবে। নতুন করে ক্রয়াদেশ বাতিল সহ অন্যান্য বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, সেই সাথে সাপ্লাই চেইন বিপর্যস্ত হলে। নেতারা জানান, পোশাক খাতকে লকডাউনের আওতার বাইরে রাখতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে জনমত তৈরি হলে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কঠোর লকডাউনে কারখানা খোলা রাখার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বিকেএমই এর সহ সভাপতি মোহাম্মদ হাতেম। রোববার বেলা ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ার ইসলামের সভাপতিত্বে একটি বৈঠকে এ আশ্বাস দেওয়া হয় বলে জানান তিনি। আমাদেরকে পরিষ্কার বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন আমাদের কলকারখানা চালাই। তো এটা ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে যে আমরা চালিয়েছি, এটা কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা ইতিপূর্বে সেটা দেখেছে এবং এখনো এটা চলমান রয়েছে। আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনাগুলি ফ্যাক্টরিগুলি দিয়েছিলাম এবং যে ব্যবস্থাগুলি আমাদের ফ্যাক্টরি লেভেলে নেওয়া হয়েছে, এগুলি কিন্তু চলমান রয়েছে। আর নতুন করে আমরা এগুলিকে আরো কঠোরভাবে পরিপালন করার জন্য আমাদের ফ্যাক্টরিগুলিকে আমরা অনুরোধ জানিয়েছি। শেয়ার বাজারে তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস নিয়ে নতুন সিদ্ধান্তেও বড় দরপতন ২ শেয়ার বাজারে। এর সাথে যোগ হলো লকডাউন আতঙ্ক। ফলে সপ্তাহের শুরুর দিনই ডিএসইএক্স হারিয়েছে ৯০ পয়েন্ট, পাশাপাশি দর হারিয়েছে ৭৭ ভাগের বেশি শেয়ার। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক কমেছে ২৪৭ পয়েন্ট। রোববার লেনদেনের শুরু থেকেই টানা দরপতন ছিল ঢাকার শেয়ার বাজারে। ১৫ মিনিটের মাথায় ৮৬ পয়েন্ট পড়ে যায় ডিএসইএক্সের। লেনদেন শেষে সূচকটি কমেছে ৯০.০৭ পয়েন্ট, অবস্থান করছে ৫,১৬৪ পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেনও। এ সময় ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১৯ কোটি ৩২ লাখ টাকা কম। ফ্লোর প্রাইস তুলে নেওয়া তালিকাভুক্ত ৬৬টি কোম্পানির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন আদেশে বলা হয়েছে এসব কোম্পানির শেয়ার একদিনে সর্বোচ্চ কমতে পারবে ২%। এদিকে বাজারে বারবার পতন ঠেকাতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ বাজার বিশ্লেষকদের। বাজারকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে আর দেরি নয়, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক আচরণ যেন করে, এজন্য বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো উচিত। হাতবদল হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৪৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমলা থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। শুনতে অবাক লাগলেও এই অদ্ভুত পন্থা আবিষ্কার হয়েছে স্পেনের শহর সেভিয়াতে। কমলা অপচয় সহ পানি এবং পরিবেশ দূষণ রোধে সেভিয়ার পানি উন্নয়ন সংস্থা এমাসেসা এবং পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে এই পরিকল্পনা হাতে নিয়েছে। বছরের এই সময় সেভিয়া পরিণত হয় কমলা রঙের শহরে। মার্চ থেকে জুন মাস দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া ইউরোপের কমলার বাগানে পরিণত হয়। স্বাদে খুব টক হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয় এখানকার কমলা। বিশেষ করে যুক্তরাজ্যে টক মার্মালেড জুসের জন্য এই কমলা জনপ্রিয়। কিন্তু মজার ব্যাপার হলো আন্দালুসিয়া অঞ্চলের বাসিন্দারা খুব কম খায় এই কমলা। প্রতি বছর প্রায় ৫০,০০০ কমলা যুক্তরাজ্যে রপ্তানি করা হয়। তবে স্থানীয় চাহিদা কম থাকায় প্রতি বছর অনেক ফল নষ্ট হয়। তাই টনটন কমলা নষ্ট না করে তা কাজে লাগানোর অভিনব এক বুদ্ধি বের করেছে সেভিয়ার পানি উন্নয়ন সংস্থা এমাসেসা। আসলে কমলার জুস কমলা থেকে পাওয়া মূল পণ্য না, বরং এটা থেকে আমরা আরো ভালো কিছু করতে পারি। কমলার জুস এবং খোসা দিয়ে সুয়েজ স্লাজের সাথে আমরা শক্তি উৎপাদন করতে পারি, যা কিনা খুবই অভূতপূর্ণ। ২ বছরের গবেষণায় দেখা যায় ১ টন কমলা থেকে প্রতি ঘন্টায় ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এবছর ৬০,০০০ টন কমলা দিয়ে উৎপাদন করা হয়েছে বিদ্যুৎ, যা ৩০০ পরিবারের একদিনের প্রয়োজনীয় চাহিদার সমান। দেখুন, এটি খুব সাধারণ একটি প্রক্রিয়া। কমলার জুস থেকে আমরা মিথেন গ্যাস পাই। এই মিথেন থেকে শক্তি নেওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করি কোজেনারেশন ইঞ্জিনের মাধ্যমে। এই প্রক্রিয়াতে কোনো প্রিজারভেটিভ লাগে না, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে একটি পানি শোধনাগার চালানো হচ্ছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।